প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে আইসোকোয়ান্ট। আইসোকোয়ান্টের কী কী প্রপার্টি আছে এটা প্রবাবলি লাস্ট ক্লাসে হয়েছে। তার আগের ক্লাসে আমরা আইসোকোয়ান্টটা পড়েছি, আর তারপরে আমরা পড়েছিলাম যে আইসোকোয়ান্টের কী কী প্রপার্টি থাকে। ঠিক আছে, এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আইসোকোয়ান্টের স্লোপ কী করে মেজার করতে হয়, বা আইসোকোয়ান্ট যেটা আমরা আইসোকোয়ান্ট বলতে আমরা সাধারণত কী বুঝি। আইসোকোয়ান্ট হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ প্রোডাকশানের কিছু এমন কম্বিনেশান যে কম্বিনেশানগুলো থেকে আমরা একই লেভেল অফ আউটপুট পেয়ে থাকি। ঠিক আছে, যেরকম এক মিনিট সো সো আমরা যখন আইসোকোয়ান্টটা দেখলাম তখন আমরা দেখলাম যে আমরা সাধারণত এখানে দুটো ইনপুটের কম্বিনেশান নিই। একটা ইনপুট হচ্ছে লেবার আর একটা ইনপুট হচ্ছে ক্যাপিটাল। লেবারকে আমরা এক্স অ্যাক্সিসে নিই আর আউটপুটকে আমরা এই ক্যাপিটালকে আমরা ওয়াই অ্যাক্সিসে নিই। তারপরে লেবার আর ক্যাপিটালের কিছু এমন কম্বিনেশান যে কম্বিনেশানগুলো থেকে ইকুয়াল আউটপুট পাওয়া যায়, সেই ইকুয়াল আউটপুটের কম্বিনেশানগুলোকে আমরা, বা সেই লেবার আর ক্যাপিটালের কম্বিনেশানগুলোকে আমরা যখন প্লট করি তখন আমরা আইসোকোয়ান্ট পাই। তো এটাকে এভাবেও দেখা যেতে পারে যে ধরো আমি যদি এখানে লিখতে চাই যে লেবার আর ক্যাপিটালের কিছু কম্বিনেশনস। সো সাপোজ লেবার অ্যান্ড ক্যাপিটাল, লেবার হচ্ছে 2 ইউনিটস, ক্যাপিটাল হচ্ছে 8 ইউনিটস। লেবার হচ্ছে 3 ইউনিটস, ক্যাপিটাল হচ্ছে 6 ইউনিট। লেবার হচ্ছে 4 ইউনিট, ক্যাপিটাল হচ্ছে 5 ইউনিট। ওকে, অ্যান্ড এই প্রত্যেকটা কম্বিনেশনের ফিচার কি, বা প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে সিমিলারিটি কি আছে? প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে সিমিলারিটি এটাই যে এই প্রত্যেকটা কম্বিনেশন থেকে ইকুয়াল লেভেল অফ আউটপুট পাওয়া যাবে, বা এই প্রত্যেকটা কম্বিনেশন থেকে এই 2 ইউনিট লেবার আর 8 ইউনিট ক্যাপিটাল যতটা আউটপুট তৈরি করবে, 3 ইউনিট লেবার আর 6 ইউনিট ক্যাপিটালও ততটাই আউটপুট তৈরি করবে। মানে এই 2 ইউনিট লেবার আর 8 ইউনিট ক্যাপিটাল যদি 10টা আউটপুট তৈরি করে, 3 ইউনিট লেবার আর 6টা ক্যাপিটালও 10টাই আউটপুট তৈরি করবে, 4 ইউনিট লেবার আর 5টা ক্যাপিটাল মিলেও 10টাই আউটপুট তৈরি করবে। ঠিক আছে, এবার এই পয়েন্টগুলোকে, এই 2,8, তারপরে 3,6, তারপরে 4,5, এই পয়েন্টগুলোকে আমরা যখন গ্রাফিক্যালি প্লট করি তখন আমরা দেখতে পাই যে এরকম একটা আসবে। ধরো 2,6, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ফার্স্ট পয়েন্টটা কি হবে? 2,8 কোথায় হবে? 2,8 এখানে হবে। তারপরের পয়েন্টটা কি? 3,6 কোথায় হবে? 3,6 এরকম একটা জায়গায় হবে। আর লাস্ট পয়েন্টটা 4,5, 4,5 হবে হচ্ছে এরকম একটা জায়গায়। ঠিক আছে, যদিও এটা আমি যেরকম আঁকতে চেয়েছি সেরকম হয়নি, বিকজ এখানে আমি পয়েন্টগুলোকে সেইভাবে স্কেলে নিইনি। যাই হোক, স্কেল নিয়ে তোমরা যখন আঁকবে, বা আগের দিন আমি এটা করেও দেখিয়েছি যে কীভাবে হয়। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আইসোকোয়ান্ট। এবার এই আইসোকোয়ান্টের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয়, বা যে কোনো কার্ভের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আজকে আমি আগে বলবো। তারপরে আমরা আইসোকোয়ান্টের স্লোপ অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিষয়টা কি সেটা দেখব। ওকে, সো ফার্স্টে আমাদের আজকের ডিসকাশনের টপিক হচ্ছে স্লোপ কী করে ক্যালকুলেট করে। স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে ইউ ক্যান সে ঢাল বা নতি, বাংলায় যেটাকে বলে ঢাল বা নতি। ওকে, এবার স্লোপ বিষয়টা কি? স্লোপ বিষয়টা হচ্ছে যে আমাদের একটা লাইনকে যখন, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ধরো আমাদের কাছে, আমরা জানি কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমাদের কাছে 4টে অ্যাক্সিস থাকে। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলিফিকেশনের জন্য 4টে অ্যাক্সিস নিয়ে কথা বলছি না, আমি এখানে জাস্ট 4টে অ্যাক্সিস থাকে না, দুটোই অ্যাক্সিস থাকে, 4টে কোঅর্ডিনেটস থাকে। 4টে কোঅর্ডিনেটস, দিস ইজ দ্য ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট অ্যান্ড ফোর্থ কোঅর্ডিনেট। ওকে, তো আমরা এখানে 4টে কোঅর্ডিনেট নিয়ে কথা বলছি না, আমরা এখানে দুটো কোঅর্ডিনেট নিয়েই কথা বলছি, বা দুটোও বলবো না, আমি এখানে একটা নিয়েই কথা বলবো, ফার্স্ট কোঅর্ডিনেট নিয়েই কথা বলবো। তো ফার্স্ট কোঅর্ডিনেটে যখন আমরা, বা যে কোনো কোঅর্ডিনেটেই হতে পারে, আমরা যখন কোনো লাইনকে ড্র করি, কোনো গ্রাফকে যখন ড্র করি, সেই যে লাইনটা বা সেই যে গ্রাফটা সেটা দু ধরনের হতে পারে। একটা সেটা হতে পারে লিনিয়ার, যেরকম এখানে আঁকলাম একটা স্ট্রেট লাইন,
আবার সেটা হতে পারে নন লিনিয়ার। নন লিনিয়ার কীরকম দেখতে হবে, ধরো এরকম, এই গ্রাফটা নন লিনিয়ার, এটা একটা সোজা লাইন নয়, তো এটাকে কি বলে, এটাকে বলে কার্ভ। আর এই যে সোজা লাইনটা এটাকে কি বলে, এই গ্রাফটাকে বলে লাইন। তো লাইন আর কার্ভের মধ্যে ডিফারেন্সটা বোঝাটা দরকার। ঠিক আছে, তো লাইন কাকে বলে বোঝা গেল, যখন একটা গ্রাফিক্যাল প্লট একটা স্ট্রেট লাইন দিচ্ছে, পয়েন্টগুলোকে কানেক্ট করার পর যখন একটা স্ট্রেট লাইন আসছে তখন আমরা বলি কার্ভ, তখন আমরা বলি লাইন। আর যখন একটা এরকম লাইন আসছে যেটা একটা স্ট্রেট লাইন নয়, তখন আমরা সেটাকে বলি কার্ভ। এবার স্লোপ বিষয়টা কি, স্লোপ হচ্ছে যেই কার্ভ হোক বা এই লাইন হোক, সেটা আমি প্রথমেই লাইন দিয়েই বোঝাচ্ছি কারণ বোঝাতে সুবিধা হবে, তোমরা ভালো বুঝতে পারবে যদি ফার্স্টে আমি লাইন দিয়ে বলি। এই লাইনটা কী রকমভাবে আছে, এই লাইনটা কি খুব খাড়া এরকম আছে, নাকি এই লাইনটা খাড়া নেই এরকমভাবে শুয়ে আছে মানে ফ্ল্যাট, ওকে, সেই বিষয়টাই আমাকে স্লোপ বলে দেবে। ঠিক আছে, লাইনটা দেখো আমি এখানে কতগুলো ছবি আঁকছি, তোমরা জাস্ট এই তিনটে ছবির মধ্যে কম্পেয়ার করবে। প্রথম ছবিটাতে দেখো লাইনটা এরকম, দ্বিতীয় ছবিটাতে লাইনটা এরকম, আর তৃতীয় ছবিটাতে লাইনটা এরকম। এবার প্রথম ছবিটা মানে ফিগার এ, এই ফিগার এতে কি হচ্ছে, ফিগার এতে কিন্তু লাইনটা খুব খাড়া আছে। খুব খাড়া আছে মানে কি, স্লোপ ইজ হাই, স্লোপটা বেশি, ঢালটা বেশি। দেখো এখানে একটা বল যদি রেখে দাও, বলটা খুব তাড়াতাড়ি নিচে চলে আসবে, তাই না? ইমাজিন করে দেখো নিজেরাই, বল এখানে একটা রাখলে খুব তাড়াতাড়ি বলটা নিচে আসবে, কেন? ঢালটা বেশি তাই। পাহাড়ি জায়গায় গেলে যেরকম হয় যে পাহাড়ি রাস্তায় যখন উঠছো কষ্ট হয়, নামার সময় তুমি খুব তাড়াতাড়ি নেমে যাবে কারণ ঢালটা বেশি। আবার উঠতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, মানে এই ঢাল, এই রাস্তাটা যদি তুমি উপরে উঠতে চাও তাহলে তোমাকে অনেক কষ্ট পেতে হবে, মানে অনেক সময় লাগবে, অনেক কষ্টও হবে। তো এখানে স্লোপ ইজ হাই, ঢালটা বেশি, এটাকে বলে স্টিপ। স্টিপ বা স্টিপের বাংলা হচ্ছে খাড়া। আচ্ছা, এটা যেটা, এইটাতে কি, এটাতে স্লোপ আগেরটার থেকে কিন্তু কম, ঢালটা আগেরটার থেকে কিন্তু কম, তাই না? তাহলে এখানে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি, এই ফিগারটা ফিগার বিতে আমি বলতে পারি স্লোপ ইজ রিলেটিভলি লেস। রিলেটিভলি লেস কার তুলনায়, এর তুলনায়, ঢালটা এর তুলনায় কম। ঠিক আছে, এখানে একটা বল রেখে দিলে অতটা তাড়াতাড়ি আর নামবে না, যতটা তাড়াতাড়ি এই এতে নেমে যেত তত তাড়াতাড়ি আর নামবে না, বা এটাতে উপরে উঠতে গেলেও অতটা কষ্ট হবে না যতটা এতে গেলে উঠতে গেলে হতো। তাহলে এখানে স্লোপ ইজ রিলেটিভলি লেস দ্যান এ দেখলাম আমরা, বা এটাকে বলা হতে পারে ফ্ল্যাট। ফ্ল্যাট। আর এই লাস্টেরটা যদি চলে আসি, এটাতে বল রেখে দিলে নামতে অনেক সময় লাগবে কারণ এটা প্রায় সমান, প্রায় মানে প্রায় সমান বা অনেকটাই সমান, এ বা বি এর তুলনায় তো অনেকটাই বেশি সমান। তো এটাকে আমরা ফ্ল্যাট বলবো। আগেরটাকেও ফ্ল্যাট বলা যেতে পারে, এটাকেও ফ্ল্যাট বলা যেতে পারে, কিন্তু এটাকে আমি মোর ফ্ল্যাট বলবো। কার তুলনায় এটা বেশি ফ্ল্যাট, ফ্ল্যাট মানে সমান, কার তুলনায় বেশি সমান বা বেশি ফ্ল্যাট, বি এর তুলনায়, মোর ফ্ল্যাট দেন বি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে বোঝো। স্টিপ বুঝলে, ফ্ল্যাট বুঝলে এটা আরও ফ্ল্যাট। ঠিক আছে, এবার আর তিনটে ছবি এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর দুটো ছবি, একটা হচ্ছে এইটা, আর একটা ছবি হচ্ছে এইটা। এটা কি, এটায় তুমি যদি কোনো বল রাখো মানে একদম সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে, এর স্লোপটা হাইয়েস্ট, স্লোপটা হাইয়েস্ট, হাইয়েস্ট মানে ঢালটা সব থেকে বেশি, এর থেকে বেশি ঢাল হওয়া সম্ভব না, এর থেকে বেশি ঢাল হওয়া সম্ভব না। এর স্লোপটা হাইয়েস্টও বলতে পারো, বা ম্যাথামেটিক্যালি যখন এর স্লোপটা ক্যালকুলেট করা হয় তখন বেরোয় ইনফিনিটি, ঢালটা হচ্ছে ইনফিনিটি। সেটা আমি দেখাবো যখন স্লোপ ক্যালকুলেট করা হবে তখন দেখাবো। আর এইটা যেটা ফিগার ডি যদি এটার নাম দিই আর এটার নাম যদি ফিগার ই দিই, এগুলোর কিন্তু কোনো নোট দেবো না, পারলে লিখে নিও। স্লোপ এই ই যেটা ফিগার ইতে
তুমি যদি কোনো বল রেখে দাও বলটা যাবেই না কোথাও, দাঁড়িয়ে যাবে, একদম ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। কেন? কারণ এর কোনো ঢালই নেই, এর ঢাল বা স্লোপ নেই, এটা পুরো সমতল, পুরোটাই ফ্ল্যাট। তো এটাকে আমি কি বলতে পারি? অ্যাবসোলুটলি ফ্ল্যাট, অ্যাবসোলুটলি ফ্ল্যাট। এর স্লোপ কত? এর স্লোপ হচ্ছে 0, কোনো ঢালই তো নেই। আর এটাকে আমরা কি বলতে পারতাম? পুরো খাড়া, এটা পুরো খাড়া, পুরো মানে অ্যাবসোলুট, আর খাড়া মানে স্টিপ, অ্যাবসোলুটলি স্টিপ। ঠিক আছে? তো এই 5টা গ্রাফ তোমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, যে স্লোপ হাই হওয়া মানে কি, স্লোপ লো হওয়া মানে কি, স্লোপ হাই মানে স্টিপ, লো মানে ফ্ল্যাট, স্লোপ সব থেকে বেশি ইনফিনিটি হতে পারে, যেটা একদম একটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন বা একটা লাইন যেটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসে প্যারালাল কোনো লাইন টানলে তার স্লোপ ইনফিনিটি হয়, যেটাকে আমরা অ্যাবসোলুটলি স্টিপ বলতে পারি। আর এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে তাকে বলা হয় অ্যাবসোলুটলি ফ্ল্যাট বা পুরো সমতল, এর স্লোপ হয় 0। ঠিক আছে? এবার বলো, এই 5টা গ্রাফে কারোর কোনো ডাউট আছে? না থাকলে আমরা দেখব যে স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয়। বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এক্স আর ওয়াই, আচ্ছা প্রথমে আমরা একটা গ্রাফ আঁকবো, তারপরে দেখবো স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয়। 2 4 6 5, আচ্ছা 2 4 6 না, হ্যাঁ 2 4 6 উই ক্যান ডু ইট। আচ্ছা ঠিক আছে, 5 8 12। প্রথমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, গ্রাফে এটাকে প্লট করি, তারপরে আমরা স্লোপ নিয়ে কথা বলবো। তো প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্টটা হবে হচ্ছে 2,5, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? 2,5, 2,5 কোথায় হবে? আমি ধরে নিলাম এখানে 2,5। সেকেন্ড পয়েন্টটা কি হবে? সেকেন্ড পয়েন্টটা হবে হচ্ছে 4,8, আমি ধরলাম এখানে, আর লাস্ট পয়েন্টটা 6,12 ধরলাম এখানে। যদিও এরকম সোজা লাইন হতে হবে তার কোনো মানে নেই, আমি এখানে বোঝানোর সুবিধার্থে একটা সোজা স্ট্রেট লাইন নিয়ে বোঝাচ্ছি। ওকে, এখন আমি তোমাদেরকে শেখাচ্ছি কী করে স্লোপ ক্যালকুলেট করতে হয়, হাউ টু ক্যালকুলেট স্লোপ। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট এটা হয়তো আগেও বলেছি, এইটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। এক্সের ঘরের প্রথম ভ্যালুটাকে আমি x1 বললাম, দ্বিতীয় ভ্যালুটাকে x2, তৃতীয় ভ্যালুটাকে x3। সিমিলারলি এটাকে আমি কি নাম দিতে পারি? এটাকে আমি নাম দিতে পারি y1, y2, y3। ঠিক আছে? এবার নাও দ্য পয়েন্ট ইজ হেয়ার, যে স্লোপ কীভাবে ক্যালকুলেট করে, স্লোপের ফর্মুলাটা কি? স্লোপের ফর্মুলা হচ্ছে, স্লোপের অনেক ফর্মুলা আছে, স্লোপের ফর্মুলা একদম বেসিক যেটা, সেটা হচ্ছে চেঞ্জটাকে ডেল্টা দিয়ে লেখা হয়, চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। ঠিক আছে? আচ্ছা, আর কি ফর্মুলা হতে পারে স্লোপের? y2 মাইনাস y1 বাই x2 বাই x1। ঠিক আছে? আচ্ছা, আর কি ফর্মুলা হতে পারে স্লোপের? আর হতে পারে চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস। চেঞ্জ ইন হাইট, এই ফর্মুলাটা কি করে আসছে আমি একটু পরে বলছি, এটাকে একটুখানি টেনে নিই। চেঞ্জ ইন হাইট, এক মিনিট, চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস। আর একটা ফর্মুলা হয়, দ্যাট ইজ ট্যান থিটা। এবার এই সব কটা ফর্মুলা দিয়ে কিভাবে স্লোপ আসে সেটা আমরা দেখব। এর মধ্যে যে কোনো একটা ফর্মুলাই তোমরা ইউজ করতে পারো, সব কটা ফর্মুলা থেকে অ্যাকচুয়াল স্লোপের ভ্যালু যেটা ক্যালকুলেট হবে সেটা কিন্তু সেমই আসবে। ঠিক আছে? এবার কি করে দেখো, প্রথম ফর্মুলাটা আমি কাজে লাগাচ্ছি, সব কটা ফর্মুলা দিয়ে আমি এক একবার করে স্লোপ বের করে দেখাবো যে কীভাবে বেরোচ্ছে। ওকে, তো প্রথম ফর্মুলাটা দিয়ে যদি আমি স্লোপ ক্যালকুলেট করতে যাই, তাহলে স্লোপ কি বলছি? চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স।
তো সেটাকেই আর কি, এই দুটো বিষয় একইভাবে লেখা আছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, আচ্ছা আমি এখানে কি ঠিকঠাক স্কেলে করেছি? এটা 2 বাড়লো, এটা 3 বাড়লো, না এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা 10 করে দিই, আর একটুখানি স্কেল করে দিলাম, না হলে ভুলভাল বেরোবে। 15, কারণ স্ট্রেট লাইন এঁকেছি, পয়েন্টগুলো সেই বরাবর না হলে প্রবলেম হবে। আচ্ছা, তো চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তুমি যে কোনো দুটো ওয়াই নাও, নিয়ে দেখো ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে। আমি ধরো এই দুটো পয়েন্টকে নিলাম 5 আর 10, তাহলে 5 আর 10-এ ওয়াই কতটা চেঞ্জ হলো সেটা বের করতে গেলে কি করতে হবে? পরের ওয়াইটা মাইনাস আগের ওয়াইটা বের করতে হবে, অর্থাৎ 10 মাইনাস 5 করতে হবে, ডিভাইড করতে হবে কি দিয়ে? চেঞ্জ ইন এক্স। যে এক্স ওয়াই দুটো নিয়েছি সেই বরাবরই কিন্তু এক্স নিতে হবে, এক্সটা আবার অন্য কোনো জায়গা থেকে নিলে হবে না। যদিও স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা সব জায়গায় সেমই থাকে, তো অন্য জায়গা থেকে এক্স নিলেও অসুবিধা নেই, কিন্তু এখানে আপাতত আমরা সেমই নেব। তাহলে এক্সে কতটা চেঞ্জ হলো? পরের যেটা এক্স মাইনাস আগের এক্স, মানে 4 মাইনাস 2। তাহলে স্লোপটা কত হলো? 5/2 মানে 2.5। ওকে, এবার তোমরা যদি ভাবো যে আমি যদি পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিই তাহলে স্লোপ পাল্টে যাবে, তা কিন্তু নয়। একটা স্ট্রেট লাইনে সব পয়েন্টের জন্যই স্লোপ সেম থাকে। মানে ধরো আমি পয়েন্টগুলো চেঞ্জ করে এই দুটো পয়েন্ট না নিয়ে নিচের দুটো পয়েন্ট নিলাম, মানে 4 আর 6কে নিলাম আর 10 আর 15কে নিলাম, তাহলে কিন্তু কিছু পাল্টে যাবে না। দেখো 6 মাইনাস 4, পরের এক্সটা মাইনাস আগের এক্সটা, আচ্ছা উল্টো হলো, সরি, পরের ওয়াইটা মাইনাস আগের ওয়াইটা, মানে 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 6 মাইনাস 4। সো সেটা করলেও হবে হচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5। ওকে, হ্যাঁ। সো দেখো স্লোপটা কিন্তু সেমই আসছে, এবং একটা স্ট্রেট লাইনে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ সেম আসবে, মানে এই এ পয়েন্ট বা বি পয়েন্ট বা সি পয়েন্ট বা ডি পয়েন্ট, যে পয়েন্টই নিয়ে নাও না কেন, স্লোপ কিন্তু সেমই আসবে। ঠিক আছে, এইবার চলে আসি যে নেক্সট যে ফর্মুলাগুলো লিখেছি স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা তো তোমরা শিখে গেলে। এবার নেক্সট যে ফর্মুলাটা লিখেছি চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে কী করে স্লোপ ক্যালকুলেট করে। তো দেখো এইখানে আমি এই এ পয়েন্টটাকে ধরলাম হচ্ছে, জাস্ট নেম ইট, এ পয়েন্টটা হচ্ছে 2,5, 2,5, আর বি পয়েন্টটাকে ধরলাম 4,10। ঠিক আছে, আচ্ছা, তো এক্সের ভ্যালু প্রথমে কত ছিল? এক্সের ভ্যালু প্রথমে ছিল 2, তারপরে এক্সের ভ্যালু কত হয়ে গেল? 2 থেকে হয়ে গেল 4। তাহলে এখন এক্সের ভ্যালু কত? 4, এই হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে 2 থেকে 4 হলো, এই এতটা কতটা বেড়েছে? এক্স 2 ইউনিট বেড়েছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারছি। 2 থেকে 4 হয়েছে মানে 2 ইউনিট বেড়েছে। তাহলে এখান থেকে একটা দাগ টেনে দাও, এই দাগটা কি? এই দাগটা আর এই দাগটা সমান, মানে এটাও 2 ইউনিট বোঝাচ্ছে, 2 থেকে 4 হচ্ছে বলে 2 ইউনিট বোঝাচ্ছে, এই উপরের দাগটাও 2 ইউনিটই বোঝাচ্ছে। ঠিক আছে, এবার আসি ওয়াই কতটা চেঞ্জ হয়েছে দেখো। ওয়াই ছিল কত? ওয়াই ছিল হচ্ছে 5, এই হচ্ছে ওয়াই 5 ছিল, এখন কতটা হয়ে গেল? ওয়াই 10, রাইট। আচ্ছা, ওয়াই কতটা বেড়েছে? ওয়াই দেখো এই 5 থেকে 10 হয়েছে, 5 থেকে 10 হয়েছে, মানে ওয়াই অ্যাকচুয়ালি কতটা বেড়েছে? ওয়াই অ্যাকচুয়ালি বেড়েছে হচ্ছে 5 ইউনিট, 5 থেকে 10 হলো। সেটা আমি এই দাগ বরাবরও দেখাতে পারি, এই পোর্শনটাও সেম, 5 থেকে 10 যতটা মানে 5 ইউনিট, এই পোর্শনটাও সেমই বোঝাচ্ছে, 5 থেকে 10 5 ইউনিটই বোঝাচ্ছে, রাইট। আচ্ছা, এবার আমি এই জায়গা দুটোর নাম দিচ্ছি, সি নাম দিলাম। এবার ভালো করে তোমরা ট্রায়াঙ্গেল এবিসির উপরে ফোকাস করো, ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা, এবিসি নামটা একটু উল্টে দিলে ভালো হয়, যদি আমি লিখি ট্রায়াঙ্গেল এসিবি তাহলে বেটার হয়। ট্রায়াঙ্গেল এসিবি, এই যে ত্রিভুজটা,
এই ত্রিভুজের হাইট কোনটা আর বেস কোনটা? এই ত্রিভুজের হাইট হচ্ছে বিসি, বিসি হচ্ছে আমাদের হাইট। আর এই ত্রিভুজের বেস কোনটা? বেস হচ্ছে এসি, তাই তো? ওকে, এবার আমি ফর্মুলাটা কি বললাম, যে চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস, চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস। এবার তোমরাই ভাবো হাইটে কতটা চেঞ্জ হলো। আগে হাইট কতটা ছিল? আগে হাইট ছিল এই 5 ইউনিট, ওয়াইটা ছিল 5, এখন হাইট কত হয়ে গেল? 10 অবধি চলে গেল। মানে হাইটে কতটা চেঞ্জ হলো? 5 থেকে 10 হয়ে গেল, মানে হাইটে চেঞ্জ হলো 10 মাইনাস 5। বেস আগে কত ছিল? আগে ছিল 2 অবধি, আগে বেস ছিল এই 2 অবধি, এখন কতটা হয়ে গেল? 4 অবধি হয়ে গেল। কতটা চেঞ্জ হলো? 2 ইউনিট চেঞ্জ হলো। কীভাবে বেরোচ্ছে? 4 মাইনাস 2 করে। তাহলে এইভাবেও কিন্তু ক্যালকুলেট করা যায় স্লোপ, ঠিক আছে? ট্যান থিটার ফর্মুলাটা দিয়েও স্লোপ ক্যালকুলেট করা যায়। ট্যান থিটার ফর্মুলাটা হচ্ছে, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করেও স্লোপ ক্যালকুলেট করতে পারি। আমি সেই ট্যান থিটা, যেহেতু আমার কাছে থিটা এখানে আমায় ধরে নিতে হবে, তো যদি আমি ধরে নিই যে থিটা হচ্ছে 45 ডিগ্রি, এই থিটা অ্যাঙ্গেল যেটা কোনটা, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে ট্যান 45, ট্যান 45 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে 1, তাহলে স্লোপ কত হবে? 1। এভাবেও বের করা যায়। আমরা এখানে তো অ্যাঙ্গেলটা ধরে নিলাম, মানে উই ক্যান ক্যালকুলেট ইট ইন দ্যাট ফ্যাশন অলসো। তো এখানে আমরা স্লোপ বলতে কি শিখলাম? আমরা স্লোপ বলতে এখানে শিখলাম যে স্লোপের অনেকগুলো ফর্মুলা হতে পারে। স্লোপ বিষয়টা কি বলে, যে একটা লাইন, একটা স্ট্রেট লাইন বা একটা স্ট্রেট লাইনের প্রসঙ্গ নিয়ে এখন বলছি আপাতত, একটা স্ট্রেট লাইন স্টিপ হবে মানে খাড়া হবে, নাকি ফ্ল্যাট হবে অর্থাৎ সমতল হবে, সেইটা আমাকে কে বলে দেবে? স্লোপ। স্লোপের অনেকগুলো ফর্মুলা আমরা দেখলাম, তার মধ্যে প্রথম ফর্মুলা দেখলাম চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তারপর আর একটা ফর্মুলা দেখলাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, যেটাকে আবার ঘুরিয়ে তোমরা চাইলে কায়দা করে এইভাবেও লিখতে পারো y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2, কেউ চাইলে আবার এইভাবেও লিখতে পারে y4 মাইনাস y3 ডিভাইডেড বাই x4 মাইনাস x3। মোট কথা, পরের y ভ্যালুটার সাথে আগের y ভ্যালুর ডিফারেন্স ডিভাইডেড বাই পরের x ভ্যালুর সাথে আগের x ভ্যালুর ডিফারেন্স, সেই জিনিসটাই, আর কিছুই আলাদা নেই। আরও আমরা স্লোপের কিছু ফর্মুলা দেখলাম, তার মধ্যে ছিল চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস, তাছাড়া ট্যান থিটা। এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? এবার সেই স্লোপটা যদি ডাউনওয়ার্ড, মানে স্লোপটা ভ্যালু বেরোবে, স্লোপটার ভ্যালু ধরো এসছে পজিটিভ কোনো ভ্যালু, 5 বা 10 বা 2 বা 1, কিছু পজিটিভ ভ্যালু। পজিটিভ মানে হচ্ছে গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয়, পজিটিভ হয় স্লোপটার ভ্যালু, পজিটিভ হলে যখন তুমি লাইনটাকে আঁকবে গ্রাফে, তখন এরকম দেখতে হবে, রাইট? আবার যদি স্লোপটার ভ্যালু নেগেটিভ হয়, স্লোপটা যদি ডাউনওয়ার্ড স্লোপিং, মানে নেগেটিভ মানে স্লোপটা বের করেছো ক্যালকুলেট করে, বের করার পরে হয়তো দেখছো স্লোপটা বেরিয়েছে মাইনাসে, লেস দ্যান 0, তাহলে গ্রাফটা কীরকম দেখতে হবে, লাইনটা কীরকম দেখতে হবে? এরকম। আর যদি দেখো যে স্লোপটা 0 এসছে, স্লোপটা 0-র সমান এসছে, তাহলে লাইনটা কীরকম হবে? একটা স্ট্রেট লাইন। আর যদি দেখো স্লোপটা ইনফিনিটি এসছে, 0 হলে কিসের সমান্তরাল আসছে? এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর যদি দেখো স্লোপ আসছে ইনফিনিটি, তার মানে লাইনটা কীরকম হবে? এরকম। এটা কিসের সমান? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই হচ্ছে স্লোপের গল্প। কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে দেখে বুঝতে হয়, সবই আমরা জেনে গেলাম, ঠিক আছে? এবার আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে এটা তো আমরা দেখলাম যে স্ট্রেট লাইনের স্লোপ কিভাবে ক্যালকুলেট করতে হয়। স্ট্রেট লাইনের স্লোপ, আচ্ছা এখানে একটা নোট, খুব ইম্পর্টেন্ট নোট, যেটা পারলে লিখে রেখো। সেই নোটটা হচ্ছে যে স্ট্রেট লাইনের প্রতিটা পয়েন্টে স্লোপ সেম হয়।
all points of straight line have equal slope. স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সেম হয় বা ইকুয়াল হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, একটা স্ট্রেট লাইন বা একটা গ্রাফে একটা স্ট্রেট লাইন যদি প্লট করি, তার এই এ পয়েন্টেরও যা স্লোপ হবে, বি পয়েন্টেরও তাই স্লোপ হবে, সি পয়েন্টেরও হবে, প্রত্যেকটা পয়েন্টের স্লোপ ইকুয়াল। আমি এখানে লিখেও দিচ্ছি, স্লোপ অফ এ ইকুয়ালস টু স্লোপ অফ বি ইকুয়ালস টু স্লোপ অফ সি। ঠিক আছে, এবার একটা বিষয় মাথায় রেখো, এটা ইলাস্টিসিটি, যেটাকে তোমরা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলো, কিন্তু ইলাস্টিসিটি তো খালি ডিম্যান্ডের জন্য না, ইলাস্টিসিটি যে কোনো কনসেপ্টেই অ্যাপ্লাই করা যায়। মানে এক্স আর ওয়াই জানা থাকলে ইলাস্টিসিটির কনসেপ্ট চলে আসে। ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি কি বলে, তোমরা ইলাস্টিসিটি বলতে কি বোঝো? তোমরা ইলাস্টিসিটি বলতে ওই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ইলাস্টিসিটি তোমাদেরকে পড়ানো হচ্ছে আপাতত, মানে হয়েছে। তো সেখানে তোমরা কি নাও, তোমরা এক্স অ্যাক্সিসে নাও হচ্ছে ডিম্যান্ড আর ওয়াই অ্যাক্সিসে নাও প্রাইস। আর তোমরা ইলাস্টিসিটি বলতে কি বোঝো? ইলাস্টিসিটি বলতে বোঝো যে এক্সের 1% যদি চেঞ্জ হয়, এক্সের প্রাইস যদি 1% চেঞ্জ হয়, তাহলে ডিম্যান্ড কত পার্সেন্ট চেঞ্জ হবে, রাইট? এটাই ইলাস্টিসিটির মানে আপাতত। কিন্তু ইলাস্টিসিটির কিন্তু সেটা শুধু মানে না, ইলাস্টিসিটির মানে হচ্ছে যে এখানে কোয়ান্টিটি ডিম্যান্ড থাকুক আর যাই থাকুক, এক্স থাকবে এখানে, এখানে ওয়াই থাকবে, এবং ইলাস্টিসিটির মানেটা হচ্ছে যে 1% এক্সের চেঞ্জ হবে, তাতে ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হবে, ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটাই ইলাস্টিসিটির মিনিং। এটা মাথায় রেখো, ঠিক আছে? ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে তোমরা যেটা পড়ো, সেখানে তোমরা এক্স অ্যাক্সিসে ডিম্যান্ডটাকে নিয়ে নাও, ওয়াই অ্যাক্সিসে প্রাইসটাকে নিয়ে নাও, নিয়ে পড়ো, ঠিক আছে? কিন্তু ইলাস্টিসিটি মানে কি, যদি যখন জিজ্ঞেস করা হয় যে ইলাস্টিসিটি জিনিসটা কি, তখন কি বলতে হবে? যে ইলাস্টিসিটি বিষয়টা হচ্ছে যে 1% এক্স এর চেঞ্জ হলে ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হবে, ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। ওকে? বা অনেকে এটাকে এভাবেও বলে যে 1% ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার চেঞ্জ হলে, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরা হয়, আমি এখন ওটার ডিটেলড এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা হয়। 1% ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত পার্সেন্ট চেঞ্জ হবে, এটাই হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এবার এটা একটু মাথায় রেখো সব সময়, যে প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কিন্তু ইকুয়াল হয়, একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কিন্তু ইকুয়াল হয়, কিন্তু ইলাস্টিসিটি ডিফারেন্ট হয়। একটা স্ট্রেট লাইনের প্রতিটা পয়েন্টে ইলাস্টিসিটি কিন্তু ডিফারেন্ট হয়। মানে এটা তোমাদেরকে করিয়েওছি আমি পয়েন্ট ইলাস্টিসিটি মেজার করার সময়, যে এ পয়েন্টের ইলাস্টিসিটি আর বি পয়েন্টের ইলাস্টিসিটি কোনোদিন সমান হবে না, সি পয়েন্টের ইলাস্টিসিটি কোনোদিন সমান হবে না। নট ইকুয়ালস টু ইলাস্টিসিটি অফ বি। বোঝা গেল? এটা কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন করে যে ইলাস্টিসিটি মানেটা কি, তখন কিন্তু সবাই ওই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের গল্প নিয়েই বলতে থাকে, কিন্তু ব্যাপারটা তো তা না। ব্যাপারটা ডিম্যান্ড আর সাপ্লাইয়ে হেল্পটা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানে ডিম্যান্ড আর সাপ্লাই এক্সপ্লেন করার সময় ইলাস্টিসিটির হেল্পটা নেওয়া হয়, কিন্তু ইলাস্টিসিটি তো একটা জেনারেল টপিক, যে 1% এক্সের চেঞ্জ হলে ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটাই ইলাস্টিসিটি। তাহলে এখন অবধি আমরা কী কী শিখলাম? আমরা একটা স্ট্রেট লাইনের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখলাম, আর আমরা এটাও শিখলাম যে হ্যাঁ, একটা স্ট্রেট লাইনের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখলাম, আর একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয় সেটা শিখলাম, আর একটা স্ট্রেট লাইনের ইলাস্টিসিটি প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট হয় এটা শিখলাম। একটা নন লিনিয়ার মানে একটা কার্ভের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমি একটু পরে শেখাবো। আমার আর একটা ইন্টারপ্রিটেশন খালি দেওয়া বাকি আছে স্লোপ সম্পর্কে, এবং সেটা আমরা স্ট্রেট লাইন থেকেই শিখব, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি জাস্ট তোমাদেরকে এক্স আর ওয়াই নিচ্ছি। এক্স হচ্ছে সাপোজ 3,
4 5, ওয়াই হচ্ছে 8 10 আর 12। ওকে, এবার এই লাইনগুলোকে যদি প্লট করা হয়, লাইনটা এরকম একটা লাইন দেখতে হবে, স্ট্রেট লাইনই, ঠিক আছে। স্লোপটা অ্যাকচুয়ালি কি বলছে এবার ভালো করে বোঝার চেষ্টা করো। স্লোপটা কি বলছে? স্লোপটা তো আমি যখন ফার্স্টেই লিখলাম, আমি ফার্স্টে কি লিখেছিলাম, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, এইটা আমাকে স্লোপ ক্যালকুলেট করতে হয় এটা দিয়ে। এবার আমি তোমাদেরকে করাবো ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয় স্লোপের মানেটা কিভাবে বোঝাতে হয়। স্লোপের অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন হচ্ছে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স, এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হবে, হাউ মাচ ওয়াই উইল চেঞ্জ। এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হবে, ঠিক আছে। এবার তাহলে স্লোপটা ক্যালকুলেট করো। কিভাবে করে? এই দুটোকে মাইনাস করো, 10 বিয়োগ 8, ডিভাইড করো, এই দুটোকে মাইনাস করো, 4 বিয়োগ 3 হচ্ছে 2। তার মানে আমি এই লাইনটাকে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স, এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াই উইল চেঞ্জ বাই 2 ইউনিট, ওয়াই 2 ইউনিট চেঞ্জ হবে। এটাই হচ্ছে স্লোপের ইন্টারপ্রিটেশন। স্লোপের ভ্যালু যাই বেরোবে, তুমি খালি কি করবে, সেই ভ্যালুটাকে নিয়ে এই হাউ মাচের জায়গায় বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে কি লিখবে, যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স, ওয়াই উইল চেঞ্জ বাই দ্যাট ইউনিট, যেটা স্লোপের ভ্যালু বেরোলো। এবং এখানে দেখো সেটাই হচ্ছে, এক্স 1 ইউনিট বাড়লো, ওয়াই কতটা বাড়লো, 2 ইউনিট বাড়লো। এক্স আবার 1 ইউনিট বাড়লো, ওয়াই আবার 2 ইউনিট বাড়লো। তার মানে এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে এখানে ওয়াইয়ের 2 ইউনিট চেঞ্জ হচ্ছে, সেই কারণেই স্লোপটা সেটাই বেরোচ্ছে, এবং স্লোপটা সবসময় সেটাই বেরোয়। ওকে, এবার গ্রাফ থেকে বোঝার চেষ্টা করো। এক্সের দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8। এক্সের দেখো কতটা চেঞ্জ হলো, এক্স হয়ে গেল 3 থেকে 4। ওয়াইয়ের কতটা চেঞ্জ হলো, ওয়াই হয়ে গেল 8 থেকে 10। তাহলে এক্সের যেই 1 ইউনিট চেঞ্জ হলো, 1 ইউনিট বাড়লো, ওয়াইয়ের কতটা চেঞ্জ হলো, 2 ইউনিট, ঠিক আছে। সেটা যদি 2 না হয়ে বেশি চেঞ্জ হতো, ওয়াইয়ে যদি আরও বেশি চেঞ্জ হতো, মানে ধরো এক্স 3 থেকে 4 হলো, ওয়াই 8 থেকে 10 না হয়ে 8 থেকে 16 হয়ে গেছে, তাহলে কি হতো, স্লোপটা হয়ে যেত 8। কিভাবে 8 হতো আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। স্লোপ সমান সমান 16 মাইনাস 8 বাই 4 মাইনাস 3, সো দ্যাট ইজ 8। তাহলে এবার স্লোপটা কি হলো, 8। এবার পয়েন্টটা কোথায় হবে বলো তো, পরের পয়েন্টটা হবে 4,16। 4,16 কোথায় হবে, 16 ধরো এরকম একটা জায়গায়, মানে 4,16 এখানে হবে। মানে গ্রাফটা কোথা দিয়ে যাবে ভালো করে বোঝো, গ্রাফটা এরকম জায়গা দিয়ে যাবে। মানে স্লোপটা 8 হলো, মানে কি ভালো করে ভাবো, স্লোপটা আগে 2 ছিল, এখন হয়ে গেল 8। স্লোপটা বেড়ে গেল, স্লোপটা ইনক্রিজ করলো। স্লোপটা ইনক্রিজ করায় গ্রাফে আমরা কি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, গ্রাফটা আগের থেকে অনেক বেশি খাড়া হয়ে গেল। কোনটা খাড়া, এইটা না এইটা? অবশ্যই এইটা। কেন এটা খাড়া, কারণ এটা একটা বল রাখো, দেখো কত তাড়াতাড়ি পড়ে যাবে, আর এটায় বল রাখলে আস্তে আস্তে পড়বে। তাহলে স্লোপ যেই বেড়ে গেল, আমাদের লাইনটা বা গ্রাফটা খাড়া হয়ে গেল বা স্টিপ হয়ে গেল। আর আগে কি ছিল, আগে ছিল ফ্ল্যাট, বা তুলনামূলকভাবে ফ্ল্যাট, রিলেটিভলি ফ্ল্যাট। এইভাবেই স্লোপ বেড়ে গেলে আমাদের কার্ভটাও স্টিপ হয়ে যায়, বা লাইনটা স্টিপ হয়ে যায়। স্লোপ কমে গেলে লাইনটা ফ্ল্যাট হয়ে যায়। আর স্লোপের ইন্টারপ্রিটেশন কি,
1 ইউনিট এক্সের চেঞ্জ হলে ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি এটার সাথে রিলেট করতে চাইছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কাকে বলে আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কাকে বলে। তো একটা ইকুয়েশন যখন লেখা হয়, যে ধরো তোমরা ছোটোবেলা থেকে ইকুয়েশন তো সবাই লিখেছো, ধরো লেখা হচ্ছে y ইকুয়ালস টু 2x প্লাস 1। এবার x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু হবে 3, x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু হবে 5, x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু হবে 7। এবার ভালো করে ভাবো, ইফ x equals to 1 then y equals to 3, if x equals to 2 then y equals to 5, if x equals to 3 then y equals to 7, if and then, if কোনটা x টা, then কোনটা y টা। যদি, if মানে কি যদি, যদি x এত হয় then তবে y এত হবে। তাহলে কারণটাকে, y যে 3 হচ্ছে তার কারণটা কি, তার কারণটা হচ্ছে x1 হচ্ছে। y যে 5 হচ্ছে তার কারণটা কি, তার কারণটা x2 হচ্ছে। y যে 7 হচ্ছে তার কারণটা কি, x3, সেটাই তার কারণ। y 5 হচ্ছে তার কারণ কি, x2, সেটাই তার কারণ। তাহলে xটা কি, কারণ, কারণ মানে কজ, আর yটা কি, এফেক্ট, ফলাফল। এখানে স্বাধীন কে, সবসময় ভালো করে ভাবো, কারণ স্বাধীন না ফলাফল স্বাধীন? ফলাফল কোনোদিন স্বাধীন হতে পারে? কারণ বা কজ যেরকমভাবে ঘটবে ফলাফলটা সেরকমভাবে পাবে তুমি, তাই না? বা এখানে ভালো করে ভাবো, এক্স এর ভ্যালু আমি যা খুশি নিতে পারি। এক্স এর ভ্যালু আমি এখন ধরো নিয়ে নিলাম যে ইফ এক্স ইকুয়ালস টু 20, ওয়াই ইকুয়ালস টু কত তাহলে 41, কিন্তু আমি ওয়াই এর ভ্যালু যা খুশি নিতে পারি, যে ওয়াই ইকুয়ালস টু 15। কোথা থেকে 15, কীভাবে 15 হবে? এরকম হবে না। তো এখানে স্বাধীনকে, স্বাধীন এক্স, আর ডিপেন্ডেন্ট বা পরাধীনকে ওয়াই। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস শিখলাম। ইফ দেন, এক্স ইফ ওয়াই দেন, এক্স কজ ওয়াই এফেক্ট, এক্স ইন্ডিপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার স্লোপের ফর্মুলাটা একটুখানি দেখাতে চাইছি। স্লোপের ফর্মুলাটা কি ছিল? স্লোপের ফর্মুলাটা ছিল চেঞ্জ ইন ওয়াই ডিউ টু চেঞ্জ ইন এক্স। সেই ফর্মুলাটাকে যখন আমরা ইন্টারপ্রেট করলাম, আমরা কি বললাম? আমরা বললাম যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স, ডিউ টু 1 ইউনিট change in x, y will change by how much unit। এটাই আমার স্লোপের ইন্টারপ্রিটেশন, যে 1 ইউনিট যদি x এর চেঞ্জ হয় y কতটা চেঞ্জ হবে সেটা বলতে হবে, বা সেই ভ্যালুটাই হচ্ছে স্লোপ। এবার এইটাকে তাহলে আমি এখন এইভাবেও লিখতে পারি নিশ্চয়ই, যে আমরা তো দেখলাম y আর x এর সম্পর্ক। আমরা এখন তাহলে এটাকে এইভাবেও লিখতে পারি যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স না লিখে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লিখতে পারি, কারণ এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই মানে কি, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইল চেঞ্জ বাই হাউ মাচ ইউনিট। পারি এভাবে লিখতে, ঠিক আছে। সেই জিনিসটাকে কিভাবে লেখা যায়, সেই জিনিসটাকে আবার এইভাবেও লেখা যায়, ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইট, মানে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, সেটাই তো স্লোপ। এইবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, আমরা যখন ডেরিভেটিভ করি ডিওয়াই বাই ডিএক্স লিখি, সেটার মানেও সেম,
সেটাও অ্যাকচুয়ালি স্লোপই মেজার করে, আর তার ইন্টারপ্রিটেশনও সেম টু সেম যেটা উপরে লেখা হলো। ডেল ওয়াই বাই ডেল এক্স যেরকম স্লোপ এবং ডেল ওয়াই বাই ডেল এক্সের ইন্টারপ্রিটেশন যেরকম এটা, যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হাউ মাচ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইল চেঞ্জ, সেরকমই ডিওয়াই বাই ডিএক্সও পুরো সেম, ওটাও স্লোপই বের করে দেবে, আর ওটাও তোমাকে বলে দেবে যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হাউ মাচ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইল চেঞ্জ। তাহলে ডেল ওয়াই ডেল এক্স যা, ডিওয়াই ডিএক্সও তাই, এবং দুটোই আলটিমেটলি স্লোপ, এবং দুটোই আলটিমেটলি কি বলে দেয়, দুটোই আলটিমেটলি বলে দেয় যে 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে এক্সের চেঞ্জ কত ইউনিট ওয়াইয়ের চেঞ্জ ঘটাবে, কত ইউনিট ওয়াইয়ের চেঞ্জের কারণ হবে, চেঞ্জ ইন ওয়াই। 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সের চেঞ্জ কত ইউনিট চেঞ্জ ঘটাবে ওয়াইয়ের, হাউ মাচ ইউনিট চেঞ্জ ইন ওয়াই। পুরোটাই কি, পুরোটাই স্লোপ, পুরোটাই ডিওয়াই ডিএক্স, পুরোটাই ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার তোমরা বলবে যে কেন ডেল ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্সের দরকার আসলো, ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়েই তো হয়ে যেত, স্লোপ তো ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়েই বের করা যেত। মানে কি, মানে হচ্ছে যে তোমরা এটা ভাবতেই পারো যে স্লোপ সমান সমান তো y2 মাইনাস y1, আচ্ছা না এটা পরে লিখছি। তোমরা এটা ভাবতেই পারো যে স্লোপ কীভাবে বেরোলো, স্লোপ বেরোলো ডেল ওয়াই বাই ডেল এক্স করে। আবার ডেল ওয়াই বাই ডেল এক্স মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে y আর x এর পয়েন্ট থাকলে আমি স্লোপ বের করে নিতে পারবো এই ফর্মুলাটার হেল্প নিয়ে। তাহলে কেন আবার আমরা ঝামেলা করে আরেকটা ফর্মুলা লিখছি যেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তবে তার উত্তর এটাই যে যদি তোমার কাছে এরকম একটা ফাংশান থাকে, এবার তোমাকে আমি স্লোপ জানতে চাই, এবার তুমি আর কোনো পয়েন্টে স্লোপ বলতে পারবে না, তুমি আর কোনো পয়েন্ট মানে তুমি আর এবার এক্স আর ওয়াইয়ের পয়েন্ট তো তোমার কাছে নেই, যে এক্স 2 হলে এটা 10, এটা 4 হলে এটা 20, এরকম পয়েন্ট তো নেই যে তুমি এইভাবে স্লোপ বলবে। তাই তখন তোমাকে হেল্প নিতে হবে ডেরিভেটিভের, এই প্রসেসে তোমাকে স্লোপ বলতে হবে, তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। ডেরিভেটিভে তাহলে অ্যাকচুয়ালি কি করা হয়, ডেরিভেটিভে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে আমরা ডি ওয়াই মানে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই ডি অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অ্যাডিশান আর প্লাস এই দুটো বিষয়ের মধ্যে তোমরা ডিফারেন্স জানো? অ্যাডিশান আর প্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে অ্যাডিশান মানে হচ্ছে একটা ভার্ব, ক্রিয়া, একটা কাজ, আর প্লাস প্লাস হচ্ছে একটা সাইন, একটা চিহ্ন। এই কাজ, এই ক্রিয়াটা করার জন্য এই চিহ্নটার সাহায্য নেওয়া হয়, এই প্লাস চিহ্নটার সাহায্য নেওয়া হয়। সেরকমই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 2 আর 5-এর যোগফল কত হবে, সেই যোগফলটা হচ্ছে কাজ, আর সেই কাজটা করার জন্য তুমি এই চিহ্নটার সাহায্য নেবে, প্লাস চিহ্নটার। ওকে, আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 1 ইউনিট এক্সের চেঞ্জ এর জন্য 1 ইউনিট এক্সের চেঞ্জ এর জন্য ওয়াইয়ের কতটা চেঞ্জ হবে, ওয়াইয়ের কতটা চেঞ্জ হবে, তাহলে এই কাজটা করতে বলা হচ্ছে তোমাকে, এটা একটা ভার্ব। এই কাজটা করার জন্য তুমি কোন চিহ্নের সাহায্য নেবে, তুমি ডি ডি এই চিহ্নটার সাহায্য নেবে। ঠিক যেরকম যোগ করার জন্য প্লাস চিহ্নটার সাহায্য নিলে যে 2 আর 5কে যোগ করতে হবে, প্লাস চিহ্নটা বসিয়ে যোগটা করব, সেরকমই যদি এই প্রশ্নটা করা হয় যে 1 ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াই কতটা চেঞ্জ হবে, তখন তুমি ডি ডি এই চিহ্নটার সাহায্য নেবে, এবং প্লাস চিহ্নটার দুদিকে কি লিখলে, যে দুটো নাম্বারকে দেওয়া হচ্ছে সেই দুটো নাম্বারকে। ডি ডি এই চিহ্নটার উপরে কি আর নিচে কি লিখবে, উপরে লিখবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আর নিচে লিখবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা।
এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তাই আমরা ডিওয়াই ডিএক্স লিখি। এবার এর ফর্মুলা আমি তোমাদেরকে করিয়েছি হয়তো, না করিয়ে থাকি তো পরে একদিন করাবো। আপাতত আমি জাস্ট একটা ছোট দেখিয়ে দিই যে কী করে বেরোয়। y ইকুয়ালস টু 2x প্লাস 5। প্রশ্নটা কি ছুড়ে দেওয়া হয়েছে? প্রশ্নটা ছোড়া হয়েছে যে এক্সের 1 ইউনিট চেঞ্জ হয়েছে, y এর কত ইউনিট চেঞ্জ হবে, y এর চেঞ্জ কত ইউনিট হবে, এটা হচ্ছে প্রশ্ন। এর জন্য তুমি কি করবে? ডেরিভেটিভ ডিডি, উপরে ডিপেন্ডেন্ট, নিচে ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কোনটা? y বসাও, x বসাও। কি হবে এখানে? 2x এর ডেরিভেটিভ করলে 2টা 2 এর মতো থাকে, dx dx হয়ে যায়। প্লাস 5 এর ডেরিভেটিভ করলে সবাই জানো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, না জানলে ফর্মুলাগুলো একটু দেখবে। dx dx 1 হবে, 0 2। তাহলে আমাদের স্লোপ কত আসলো? 2। তার মানে কি? তার মানে হচ্ছে যে x এর যদি 1 ইউনিট চেঞ্জ হয়, y এর 2 ইউনিট চেঞ্জ হবে, y এর চেঞ্জ 2 ইউনিট হবে। আমি সেটা করেও দেখাতে পারি নিচে, দেখবে কিভাবে হবে। y সমান সমান 2x প্লাস 5, x সমান সমান 0 বসাও, y সমান সমান কত হবে? x এর জায়গায় 0 বসে গেল, y পড়ে থাকবে 5। x সমান সমান 1 বসাও, y হয়ে যাবে 7। x সমান সমান 2 বসাও, y হয়ে যাবে 9। দেখো x এর 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, মানে x 1 ইউনিট বাড়ছে, y কতটা বাড়ছে? 2 ইউনিট। আবার x 1 ইউনিট বাড়ছে, y কতটা বাড়ছে? 2 ইউনিট। তাহলে x এর আবার x উল্টোও দেখতে পারো, x 1 ইউনিট কমছে, y কতটা কমছে? 2 ইউনিট। তাহলে x এর 1 ইউনিট চেঞ্জ, y কতটা চেঞ্জ আনছে? 2 ইউনিট করে চেঞ্জ আনছে। এটাকে আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি হচ্ছে স্লোপ। সেটা কি করে বেরোয় সেটাও দেখিয়ে দিলাম, ডেরিভেটিভ থেকে কিভাবে আসে সেটাও দেখিয়ে দিলাম, আর রেজাল্টটা ইন্টারপ্রেটও করে দিলাম। ডেরিভেটিভটা না করলে কিন্তু হবে না, মানে ডেরিভেটিভটা শিখতে হবে খুব ভালোভাবে। এবার তাহলে আমরা স্লোপ থেকে, ডেরিভেটিভ থেকে সব কিছু আমরা শিখে গেছি। এবার আমরা যেটা বাকি আছে সেটা হচ্ছে যে লাস্ট পার্ট। এগুলো পুরোটাই একটা স্ট্রেট লাইন নিয়ে বললাম। যদি একটা কার্ভ আসে, কার্ভ বা নন লিনিয়ার লাইন আসে, নন লিনিয়ার লাইন না, আই মিন কার্ভ, কার্ভ বা নন লিনিয়ার গ্রাফ, তখন কি করে আমরা তার স্লোপ ক্যালকুলেট করব? নন লিনিয়ার মানে কীরকম দেখতে? এরকম দেখতে। তার স্লোপ ক্যালকুলেট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে মাথায় রাখবে যে নন লিনিয়ারে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয় না। মানে স্ট্রেট লাইনে যেরকম হলো যে এ পয়েন্টে যা স্লোপ বি পয়েন্টেও তাই, সি পয়েন্টেও তাই, কার্ভ বা নন লিনিয়ারে কিন্তু তা হবে না। স্লোপ ইজ নট ইকুয়াল অ্যাট এভরি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে স্লোপ কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। স্ট্রেট লাইন হলে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল, কিন্তু নন লিনিয়ার বা কার্ভ হলে তার প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল নয়। স্লোপ ইজ নট ইকুয়াল অ্যাট এভরি পয়েন্ট। ওকে, এবার যদি এ পয়েন্টে স্লোপ ক্যালকুলেট করতে হয়, বা বি পয়েন্টে করতে হয়, বা সি পয়েন্টে করতে হয়, প্রত্যেকটা পয়েন্টের স্লোপ আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। এবং কিভাবে ক্যালকুলেট করতে হবে? ধরো ওই বি পয়েন্টের স্লোপ আমি মাপবো, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, স্পর্শক, বি পয়েন্ট বরাবর একটা স্পর্শক ড্র করতে হবে। আমার কাছে স্কেল নেই বলে টেরাবেকা লাইন হলো, কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, একটা স্পর্শক। ঠিক আছে, আমি জাস্ট দেখি। যাই হোক, কোনো রকম একটা হয়েছে। এবার ওই স্ট্রেট লাইনটার স্লোপ ক্যালকুলেট করতে হবে। ধরো স্ট্রেট লাইনটার নাম দিলাম এ এম। ওই স্ট্রেট লাইনের যা স্লোপ হবে, স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টের স্লোপ ক্যালকুলেট করো। স্ট্রেট লাইনের তো সব পয়েন্টের স্লোপ সমান, এই স্ট্রেট লাইনটার তো সব পয়েন্টের স্লোপ সমান, সেটা তো বললামই আগেই। তো স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টের স্লোপ ক্যালকুলেট করো, স্লোপ অফ এনি পয়েন্ট অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা কোনটা? এম। সেটাই হবে হচ্ছে আমাদের এই বি পয়েন্টের স্লোপ। আর বি পয়েন্টটা কিসের উপর আছে? এই কার্ভের উপরে, এই কার্ভটা। আবার সি পয়েন্টের স্লোপ যদি আঁকতে হয় বা ক্যালকুলেট করতে হয়, সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকতে হবে।
সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, আর সি পয়েন্টের ট্যানজেন্টটা যা স্লোপ হবে তাই স্লোপ হবে হচ্ছে আমাদের মানে সি পয়েন্টের ট্যানজেন্টটার যা স্লোপ হবে সি পয়েন্টেরও তাই স্লোপ হবে। ধরো ডি কে নাম দিলাম, তো ডি কের তো প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সমান হবে, তো ডি কের যে কোনো পয়েন্টের স্লোপ বের করো, স্লোপ অফ এনি পয়েন্ট অফ ডি কে, সেটাই হবে হচ্ছে স্লোপ অফ সি, পয়েন্ট সি। স্লোপ অফ বি এম কেন লিখেছি এখানে, সরি এটা এম হবে না, এটা বি, স্লোপ অফ বি, অনলি বি, সরি, আর এটা হবে স্লোপ অফ সি। এইভাবে আমরা কার্ভের ক্ষেত্রে স্লোপ ক্যালকুলেট করি, বা নন লিনিয়ার গ্রাফের ক্ষেত্রে আমরা এইভাবে স্লোপ ক্যালকুলেট করি যে আমরা একটা কোনো পয়েন্ট বরাবর ট্যানজেন্ট নিয়ে নিই, ট্যানজেন্ট ড্র করে নিই, ওই ট্যানজেন্টটার যা স্লোপ হয় ওই পয়েন্টটার বা ওই কার্ভের ওই পয়েন্টটার সেই স্লোপ হয়, সেম স্লোপ হয়। ওকে, তো এইভাবে তোমরা স্লোপ ক্যালকুলেট করতে পারো, লিনিয়ার হোক নন লিনিয়ার হোক এইভাবে স্লোপ ক্যালকুলেট করতে পারো, আর ডেরিভেটিভ করে তো করতেই পারো। ঠিক আছে, তো স্লোপ ক্যালকুলেট করা আশা করি বোঝা গেছে কীভাবে স্লোপ ক্যালকুলেট করবে। ডেরিভেটিভ করে কী করে করবে এখানে বলে দিই, সেটা হচ্ছে যে ফাংশান দেওয়া থাকবে, যে ধরো এরকম একটা ফাংশান দেওয়া আছে, নন লিনিয়ার ফাংশান সাধারণত এরকম দেখতে হয়। ওকে, তো পয়েন্টটা তোমাকে বলে দেবে যে এক্সের ভ্যালু কত হলে স্লোপ কত হবে, মানে ধরো বললো যে ফাইন্ড স্লোপ অ্যাট এক্স ইকুয়ালস টু 3, এক্সের ভ্যালু 3তে স্লোপ কত হবে সেটা বের করো। তো তোমার কাজ কিছুই না, স্লোপ বের করতে গেলে এই ফাংশান দেওয়া থাকলে যদি স্লোপ বের করতে হয় কী করবে, ডেরিভেটিভ করবে, ডিওয়াই ডিএক্স করবে। কত হবে দেখো, 4x হবে প্লাস 0 হবে, তো 4xই হবে। এবার এক্সের ভ্যালুটা বসিয়ে দাও, এক্সের ভ্যালু কত 3, বসিয়ে দিলে কত হয়ে যাবে 4 ইন্টু 3 12, তাহলে এক্সের ভ্যালু যখন 3 তখন স্লোপ কত হচ্ছে 12। এবার তোমরা বলবে যে আগে কেন এরকম হচ্ছিল না, মানে আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়, আগে ছিল y ইকুয়ালস টু 2x প্লাস 5, তখন তো এইসব ঝামেলা করতে হচ্ছিল না, এক্সের ভ্যালু 3 ফ্রি বসাতে হচ্ছিল না, তখন তো একটাই স্লোপ বেরোচ্ছিল। এবার ভালো করে বোঝো কি বললাম, যে আগেরটা তো স্ট্রেট লাইন ছিল, ওর তো প্রত্যেকটা পয়েন্টে ওর এক্সের ভ্যালু 2 হোক 5 হোক 6 হোক 3 হোক স্লোপ একই আসবে, সমানই আসবে। আর স্লোপটা কি আসবে, স্লোপটা আসবে হচ্ছে করো ডিওয়াই ডিএক্স, কত হচ্ছিল 2, স্লোপটা 2ই আসবে। কিন্তু এর স্লোপ, এ যেহেতু স্ট্রেট লাইন না, এই যে ফাংশনটা লিখেছি এটাকে গ্রাফে কোনো দিন পারলে গ্রাফে প্লট করে করে দেখবে, এক্সের জায়গায় 1 2 3 4 5 6 বসিয়ে প্লট করে দেখবে, দেখবে এরকম দেখতে আসবে, স্ট্রেট লাইন আসবে না, একটা এরকম দেখতে কার্ভ আসবে, কোনো দিনই স্ট্রেট লাইন আসবে না। তো এর তো স্লোপ প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হবে না, সেটা তো বললামই। তাহলে এর স্লোপ যেহেতু প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হচ্ছে না, এক্স পাল্টে গেলে স্লোপও পাল্টে যাবে। এক্স পাল্টাচ্ছে মানে কি, এই হচ্ছে একটা এক্সের ভ্যালু ধরো 3 এখানে, আবার এক্সের ভ্যালু এখানে হয়ে গেছে 5, তাহলে এখানে স্লোপটাও পাল্টে যাবে। এই স্লোপটা মানে কি, এই ট্যানজেন্ট ড্র করতে হয় বললাম না, এই ট্যানজেন্ট ড্র করে স্লোপটা আঁকবো। তো এক্সের ভ্যালু 5 করে দিলে স্লোপ কত হবে দেখো, এক্সের ভ্যালু যদি 5 বসিয়ে দিই তাহলে এই 4x থেকে স্লোপ কত হবে 4 ইন্টু 5 মানে 20, তাহলে স্লোপও পাল্টে গেল। ঠিক আছে, তো এক্সের ভ্যালু পাল্টে গেলে স্লোপও পাল্টে যাবে। এক্সের ভ্যালু পাল্টে যাওয়া মানে কি ভালো করে বোঝো, এক্সের ভ্যালু পাল্টে যাওয়া মানে, যেহেতু আমি বললাম যে এটা একটা স্ট্রেট লাইন না, এটা একটা নন লিনিয়ার কার্ভ, নন লিনিয়ার কার্ভ মানে এরকম দেখতে, এর প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা আলাদা হয়, এই পয়েন্টে যা স্লোপ এই পয়েন্টের স্লোপ আলাদা হবে। এবার সেটা আমরা মাপবো কীভাবে, সেটা আমরা ডেরিভেটিভ করে মাপতে পারি, যদি আমার কাছে ফাংশানটা দেওয়া থাকে আমি ডেরিভেটিভ করে মাপতে পারি। এই হচ্ছে ধরো ফাংশানটা, এটা একটা নেগেটিভ স্লোপ আছে, তো নেগেটিভই নিলাম 2x² - 5। এবার এক্সের ভ্যালু ধরো এখানে হচ্ছে 3 আর এক্সের ভ্যালু এখানে ধরো হচ্ছে 6,
এটা এক্স, এটা ওয়াই। এবার স্লোপ যখন ক্যালকুলেট করব, স্লোপ কী বেরোচ্ছে দেখো, স্লোপ বেরোবে, ডেরিভেটিভ করতে হবে ডিওয়াই ডিএক্স, করলে কত হবে, দুইটা আশা করি ডেরিভেটিভ না জানা থাকলে এখন আপাতত আমি ডেরিভেটিভ বলছি না, পরে আরেকবার বলবো। 4x হবে, 2x স্কোয়ারে 2টা চলে আসে, সো ইট উইল বি 4x, 2টা 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, আর এক্সের থেকে পাওয়ারে যেটা আছে, মানে আমি একবার লিখে দিচ্ছি, যদি তুমি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তা করো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে, কী হবে, 2টা পাওয়ার থেকে বেশি আসলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন কি 2, 2 মাইনাস ওয়ান মানে হচ্ছে 1, তাহলে 2x, 2x, আর এই এখানে যে 2টা ছিল এটা আগেই বাইরে বেরিয়ে যেত, তাই এই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে গেল 4x। এবার এই এক্সের ভ্যালু যা নেব সেই অনুযায়ী স্লোপটা পাল্টাবে, কারণ এটা যেহেতু একটা নন লিনিয়ার কার্ভ, নন লিনিয়ার কার্ভের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা হয়, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা হয় মানে প্রত্যেকটা এক্সের জন্য স্লোপ আলাদা হবে। তো প্রত্যেকটা এক্সের জন্য স্লোপ আলাদা হবে মানে কি, এক্সের জায়গায় তুমি 3 বসাও, স্লোপ হয়ে যাবে 12, মানে এইখানে স্লোপ কত, 12। আবার এক্সের জায়গায় তুমি 6 বসাও, স্লোপ হয়ে যাবে 24, মানে এইখানে স্লোপ কত, 24। এইভাবে নন লিনিয়ার কার্ভে প্রত্যেকটা পয়েন্টের জন্য ঢাল বা স্লোপটা পাল্টে যায়, ঠিক আছে। সো ইন দিস ওয়ে উই ক্যান ডু ইট। আশা করি বোঝা গেছে যে নন লিনিয়ার কার্ভের কী করে স্লোপ ক্যালকুলেট করতে হয়, লিনিয়ার কার্ভের কী করে স্লোপ ক্যালকুলেট করতে হয়। নন লিনিয়ার কার্ভের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ পাল্টে যায়, আর লিনিয়ার কার্ভের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ সেম থাকে। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি পুরোটা একটার সাথেই ডিস্টার্ব করে দিচ্ছি, যে এটা মাথায় রেখো একটু, যে স্লোপ লিনিয়ার কার্ভ, লিনিয়ার কার্ভ মানে লিনিয়ার স্ট্রেট লাইন আর নন লিনিয়ার। লিনিয়ার যেটা হয়, লিনিয়ারের স্লোপ প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল থাকে, all points have equal slope। নন লিনিয়ারে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল থাকে না, all points have different slope। আর ইলাস্টিসিটির ক্ষেত্রে কি হয় বলেছিলাম, ইলাস্টিসিটির ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট লিনিয়ার যদি হয় ডিফারেন্ট ইলাস্টিসিটি থাকে, কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে কিন্তু অল পয়েন্টস হ্যাভ সেম ইলাস্টিসিটি, প্রত্যেকটা পয়েন্টের সেম ইলাস্টিসিটি থাকে। এবার এটা কেন হয় এটা আমি এখন আর ইন্টারপ্রেট করছি না, জাস্ট আর একটা জিনিস ইন্টারপ্রেট করে দিচ্ছি, সেটা হচ্ছে স্লোপ হচ্ছে এক্সের 1 ইউনিট চেঞ্জ, ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ, ওয়াইয়ের চেঞ্জ কত ইউনিট, এটা আমাকে স্লোপ বলে। আর ইলাস্টিসিটি কি বলে, ইলাস্টিসিটি বলে হচ্ছে এক্সের 1% চেঞ্জ, ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ। স্লোপ হচ্ছে এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ, আর ইলাস্টিসিটি হচ্ছে এক্সের 1% চেঞ্জ হলে ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ। স্লোপ কি এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ, আর ইলাস্টিসিটি এক্সের 1% চেঞ্জ হলে ওয়াইয়ের কত পার্সেন্ট চেঞ্জ।